সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান আছি পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে। সোশ্যাল মিডিয়া এবং পিয়ার প্রেশার, এই দুটো জিনিসই আমাদের জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত। সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা আমাদের জীবনটা এখন আর ভাবতেই পারি না, এবং সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ কিন্তু আমরা অনেকের সঙ্গে আছি। আম, আমার মতো আরো অনেক, যেখানে আমরা পিয়ার গ্রুপ খুঁজে পাই, ছোট বড় আরো অনেককেও পাই। আম, শুধু সমবয়সী পাই তা না, সম গোত্রের মানুষ পাই, সম পেশার মানুষ পাই। তারা সবাই পিয়ার গ্রুপের মধ্যে পড়ছে। তো এই পিয়ার প্রেশার এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটাকে কিভাবে প্রভাবিত করছে, এবং এই অবস্থায় কেমন আছে বর্তমান মানসিক স্বাস্থ্য, এটি আজকের আলোচ্য বিষয়। প্রিয় দর্শক, আজকের এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যিনি এসেছেন তিনি হচ্ছেন কাউন্সিলর মোহাম্মদ মকসুদ মালেক। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। স্বাগত এবং ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। এবং আজকের বিষয়টা অনেক ইন্টারেস্টিং, কারণ আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনাল আছি, কাজ করতে গিয়ে এই ধরনের ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। আমরা নিজেরাও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, এবং এই যে পিয়ার, আমরা মানে পিয়ারে আমরাও কাজ করি, আমরাও নিজেদের একই পেশায় যারা আছি একই সঙ্গে কাজ করি, সেখানে আমরাও কিছু প্রেশারও ফিল করি অনেক, তাই না? অবশ্যই। তো এইটাই আমি শুরুতেই আসতে চাই আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে, যে আসলে কেমন আছে আমাদের মানসিক স্বাস্থ্য এই সোশ্যাল মিডিয়া এবং পিয়ার প্রেশারের সময়ে। আমাদের আসলে অনেক সময় হয় কি, আমরা যা বলি এটার একটা বেসমেন্ট দরকার হয়। মানে আমার মুখের কথায় তো সবসময় অনেকে গ্রহণ করবে না। আমাদের দেশে হয় কি, এই কারেন্ট ইস্যুগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা সাফার করি অথবা যেগুলো আসলে এজেন্ডা হিসেবে দাঁড় হয়, আমরা সেগুলো নিয়ে মুখোমুখি হই, সেগুলো নিয়ে আসলে ওইভাবে গবেষণা হয় না। কিন্তু বাইরের দেশে, বিশেষ করে পাশ্চাত্যের অনেক দেশ আছে যারা এই ইস্যুগুলো যখন এইভাবে বার্নিং ইস্যু হয়, তারা কিন্তু আসলে এভিডেন্স গুলোর খোঁজ করে যে আমি যে একটা কিছু দাঁড় করাবো, এটা নিয়ে কথা বলবো, বেসমেন্টটা কি আছে। আমি পেয়ার প্রেশার বললেই তো আর হবে না, আসলে এটা প্রেশার কিনা, প্রেশার কিনা, পজিটিভ আছে কিনা, নেগেটিভ আছে কিনা। দেখা গেছে যে যে অনেক, মানে আমেরিকার পিউ রিসার্চ সেন্টার রয়েছে, তারা অনেক বিষয় নিয়ে গবেষণা করে। এটা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেছে যে তারুণ্যের 5 জনকে নিয়ে যখন কথা বলেছে, সেখানে 4 জনই বলেছে যে সোশ্যাল মিডিয়া তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, আবার একজন তো রয়ে গেল, তাদের ওই একজন আবার বলছে যে না, আমার সোশ্যাল মিডিয়া কিছু কিছু ক্ষেত্রে আমাকে উপকার করে। তার মানে হচ্ছে কি, যে সোশ্যাল মিডিয়া যদি বলি এবং সেখানে যদি পেয়ার প্রেশারের কথাটা যদি আমরা নিয়ে আসি, আগে তো ইন পার্সন আমরা ভাবতাম, পেয়ার প্রেশারটা স্কুলে গেলে বেশি হতো, বন্ধু বন্ধু বলতো না, পেয়ার প্রেশারটা আমরা বন্ধু বন্ধুর মাধ্যমে বুঝতে পারতাম। এখন আপনি যেমন বলছেন এটা অনেক ডাইমেনশন আছে, তাহলে সেখানে এই সিস্টেমটা কিন্তু প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহৃত হচ্ছে, পেয়ার গ্রুপ যখন একসাথে হচ্ছে এইটাকে নৈতিকভাবে সঠিকভাবে ব্যবহার করছে কিনা, নাকি আমি আরেকজনকে বুলি করছি, নাকি আমি আরেকজনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাধ্য করছি যে তুমি তো আমারই বন্ধু, তাহলে আমি যে জিনিসটাকে হ্যাঁ বলছি তুমিও সেটাকে হ্যাঁ বলো, কমেন্টস করো। আচ্ছা, তাহলে এই বিষয়টা খারাপ না, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে ইনভলভ হয়ে গিয়ে আমরা এটাকে মিস ইউজ করছি, তখন কিন্তু সেটা একটা নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করে, এবং সেটাই কিন্তু 4 জন বলছে তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা মানসিক স্বাস্থ্য বলছি, মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার যেমন নিয়ামক আছে, খারাপ রাখার অনেক নিয়ামক আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং পেয়ার প্রেশার আমাদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশন গ্রো করে। আচ্ছা, কি রকম ভাবে? যেমন ধরে নেন যে আমি দেখছি সব ভালো বিষয়গুলো সবাই প্রেজেন্ট করছে আমার গ্রুপে, তার হ্যাপিনেস, কিন্তু আমি তো হ্যাপি না, তাহলে সেই জিনিসটা কিন্তু আমার মন খারাপের কারণ হয়। আমি একটা পোস্ট দিলাম, একটু পর পর নোটিফিকেশন দেখছি, কয়টা লাইক পেলো, ইমোজি বলে না, মানে ওদের কি বলে আছে তো, কয়টা লাভ পেলাম আর কয়টা হাহা পেলাম আর কয়টা নেগেটিভ পেলাম, এইটা নিয়ে কিন্তু তার একটা সারাক্ষণের চিন্তা আছে। আমি কি এক্সক্লুডেড হয়ে যাচ্ছি কিনা যদি আমার নেট বন্ধ থাকে, তাহলে আমাকে সারাক্ষণ যুক্ত থাকতে হবে। দিনের বেলা তো ওইভাবে মা বাবা হয়তো বাচ্চাদের ক্ষেত্রে নজরদারিতে রাখে, সে তো পান, রাত জেগে করছে, তাহলে তার অ্যাংজাইটি তো বেড়ে যাচ্ছে। এবং ওই নেগেটিভ বিষয়গুলো দেখে তার যেটা হচ্ছে পার্সোনালিটির মধ্যে প্রভাব পড়ছে। যেমন ওইখানে যখন একজন মানুষ সুন্দর করে তাকে প্রেজেন্ট করছে, অনেক ছবি দিচ্ছে, সে ভাবছে সে তাদের মতো এত সুদর্শন অথবা সুন্দর না, তখন সে হীনমন্যতায় ভুগছে। কিন্তু সে হয়তোবা একটা জিনিস আপলোড করে অনেক বেশি নোটিফিকেশন পেলো না, মানে লাইক পেলো না,
তার মানে তো আমি ভালো না, মানে আমারটা এটা ভালো হয়নি। তাহলে এই প্রেজেন্টেশন কি আসলে সবকিছু মিন করে? অ্যাট দ্য সেম টাইম যেমন আমি যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে থাকি তখন দেখি অনেক ইভেন্টস, মানে অনেকজন মানুষের জীবন আসে সেখানে, সবকিছু ভীষণ ইভেন্টফুল, কিন্তু একজন মানুষের জীবন কিন্তু সর্বক্ষণ ইভেন্টফুল হতে পারে না। সো আমরা তো আসলে একজন মানুষের 24 ঘন্টা দেখছি না, হয়তো 24টা মানুষ 24টা ইভেন্ট দিচ্ছে, কিন্তু তার মনের মধ্যে হচ্ছে সবাই হ্যাপিনেসের ভিতর দিয়েছে, ইভেন্টের মধ্যে আছে, আমি এক্সক্লুডেড। এবং দেখা যায় যে নিউরোসায়েন্সও বলছে যে যাদের সোশ্যাল রিজেকশনের ভয়টা আছে তারাই কিন্তু পেয়ার প্রেসারে প্রভাবিত হয় নেগেটিভলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সম্পর্কে আরেকটু জানতে চাই। মনে করেন যে আমি ভাবছি, ভয়ের ব্যাপারটা কি? কারণ আমি ভাবছি আমি যদি এখানে যুক্ত না থাকি তাহলে সবাই বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে এবং আমি এখান থেকে আউট হয়ে যাব, এক্সক্লুডেড হয়ে যাব। তার মানে আমার একটা ভয় আছে, কারণ আমি হয়তো বা আমার জীবনের অনেক ট্রমাটিক ইভেন্ট আছে, অনেক কিছু আছে যেখানে অনেক ধরনের রিজেকশনের ইস্যু হয়তো আমার জীবনে আছে, আমি এটাকে আঁকড়ে ধরতে চাই। তাহলে কি হয়তো বা সেখানে আমাকে বাস্তব ক্ষেত্রে যদি আমার পেয়ার যদি বলে যে এখান থেকে বাঁচতে হলে চল ড্রাগ নেই, ওখানে আনন্দ আছে, তোর জীবনের হতাশা এত কিছু আছে, তোকে কেউ পছন্দ করে না, এখন আমি পছন্দ, চল সেটা খাই, সে কিন্তু না করতে পারবে না, কারণ একটা মানুষ তো আমাকে অন্তত কিছু বলছে, সে তো আমাকে রিজেক্ট করছে না, তাই না? এই নেগেটিভ বিষয়গুলো কিন্তু সেখানে ধাবিত হতে পারে। কিন্তু আমি যে প্রথমে বলেছি, পেয়ার প্রেশার যদি ধরে নেন, একজন বন্ধু একই বয়সের আরেকজন বন্ধুকে বলছে আমরা স্টাডি করি, পড়ালেখা করি, চল আমরা অনলাইন থেকে বের হয়ে চল স্পোর্টসে যুক্ত হই, খেলাধুলায় যাই, জিমে যাই, সোশ্যাল ওয়ার্কে যুক্ত হই, তাহলে সেটাও তো পেয়ার প্রেশার, কিন্তু সেটা তো পজিটিভ, সেখানে সাথে যুক্ত হয়। কিন্তু আমাদের পেয়ার প্রেশারের বেসিকটা হচ্ছে যে আমি সেখানে আমার মতের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি না করতে পারি না, কারণ ওই যে তার সোশ্যাল রিজেকশনের ভয় আছে। তখন সে নেগেটিভ হলেও ভাবে যে কেউ না কেউ তো আমাকে কানেক্ট করছে, যাতে আমাকে রিজেক্ট হতে না হয় অ্যাটলিস্ট, তাহলে আমি তার অন্যায়টা মেনে নিই, অসুবিধা কি আছে। কিন্তু এইভাবেই কিন্তু ছোট ছোট বিষয়গুলো বড় আকার ধারণ করে, এবং একসময় গিয়ে যে আমরা বলছি তার পার্সোনালিটির সেলফ স্টিম, আমাদেরকে যেটা বলি আত্মশক্তি, যেটাকে বলি মানসিক স্বাস্থ্যের একটা বড় বিষয়, মানসিক সক্ষমতা তো নষ্ট হয়ে যায়। কারণ আমাদের মানে আইনস্টাইন বলেছিলেন যে আমরা আমাদের মূল্যবোধকে না দেখে অন্যের কাছে এইভাবে হারিয়ে যায় যে আমার আর নিজস্বতা থাকে না। এবং স্টিভ জবস, যিনি এই বিষয়ের সাথে সারাক্ষণ সম্পৃক্ত ছিলেন, উনি বলেছে তারুণ্যের হলোটা কি, তাদের কণ্ঠস্বর হারিয়ে যায় কার কাছে? সোশ্যাল মিডিয়া আর পেয়ারের কাছে, বন্ধুর কাছে তার অরিজিনাল কণ্ঠস্বর হারিয়ে যায়। সেরকম হতে চায়, ফেক। আমরা ফেক আইডি কেন নিজের ছবিটা দিতে সে কেন ভয় পায়? কারণ সে ভাবে সে সুন্দর না, তার ছবি দিলে তাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, সে অ্যাকসেপ্টেড হবে না, তাহলে সে একটা ফেকের জায়গায় চলে যাচ্ছে। তার মানে তার পার্সোনালিটির কোথায় গিয়ে সেটা কানেক্টেড হচ্ছে। প্রথমে ছোট ছোট বিষয় দিয়ে শুরু হয়। তো আরেকটা জিনিসও যদি একটু খেয়াল করা যায় যে মানুষ ধীরে ধীরে খুব অন্তর্মুখী হয়ে যাচ্ছে, এবং সেটারও একটা কারণ কিন্তু সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়াতে খুব সহজে একটা গ্রহণযোগ্যতা পাওয়া যায়, যে খানিকক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকে সে একটু পিয়ার গ্রুপ ক্রিয়েট করে নিতে পারে, সে কিছু না কিছু ভ্যালিডেশন সেখান থেকে পায়, যেটার জন্য তাকে আর প্রয়োজন হয় না যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে মানুষ যারা আছে তাদের সাথে কানেক্ট করার, সে ওখান থেকেই ভ্যালিডেশন নিয়ে নিচ্ছে এবং ওর ভেতরেই আছে, নিজেরই মধ্যে সে থাকছে, নিজের বাইরে আর কাউকে দেখার সুযোগ নেই। কিন্তু এটার যেটা মানে একটা সময় কনসিকোয়েন্স নেগেটিভলি যে জিনিসটা হয়, আমরা এটাকে বলি ড্রিম অ্যান্ড রিয়ালিটি। জি, আপনাকে ওইখান থেকে বের হয়ে বাস্তবের মুখোমুখি হতে হবে, তো গ্রাউন্ডেড হতে হবে। আমি সেই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করছি, করে একটা স্বপ্নিক জগতে আছে। কিন্তু জীবন তো আসলে সবসময় স্বপ্ন দিয়ে চলে না, জীবনের জন্য স্বপ্নের প্রয়োজন আছে, কিন্তু পুরো জীবনটা কিন্তু স্বপ্ন না। আপনাকে ঘুম ভেঙে জেগে উঠতে হয়, কিন্তু আমি একটা সুন্দর স্বপ্ন দেখলেও কিন্তু সেটার পরিসমাপ্তি আছে। আমি ঘুম থেকে জেগে উঠলাম, স্বপ্নটা হলো, আমাকে কিন্তু বাস্তবের মুখোমুখি হতে হয়। কিন্তু এই যে এক ধরনের উইথড্রল বলি আমাদের ভাষায়, নিজেকে সরিয়ে নেওয়া, এইটা কিন্তু আলটিমেটলি প্রবলেমকে সলভ করে না, বরং আরো অনেক বিষয় বাস্তবতার মুখোমুখি যখন তারা হয়, যেহেতু তাদের আত্মবিশ্বাসের জায়গাটা একটা গ্যাপ তৈরি হয়, নিজস্বতা আমরা সেলফ আইডেন্টিটি বলি, সেইখানে একটা ক্রাইসিস তৈরি হয়, তখন কিন্তু তারা বাস্তবের মুখোমুখি হতে চায় না। ফলে অনেক সময় আমাদের কাছে অভিভাবকরা এসে বলে না যে ও কারোর সাথে মিশতে চায় না, আত্মীয় স্বজন আসলে কথা বলে না, ওর কোনো বন্ধু নাই, কিন্তু সারাক্ষণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, ওইখানে আবার সে কমফোর্ট। তার মানে সে একটা আনহেলদি কমফোর্ট জোন তৈরি করে নিয়েছে, কিন্তু তাকে বাস্তবে তো আসতে হবে।
এক্স্যাক্টলি, বাস্তবতাটা ভুলে গিয়ে তারপর একটা খুবই কঠিন এবং রূঢ় উদাহরণ মনে পড়েছে, একটা বিরতি নিয়ে এসে সেই উদাহরণটি দিয়ে আমি শুরু করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি ছোট্ট বিরতি দিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে পিয়ার প্রেসার ও সোশ্যাল মিডিয়ার প্রভাব বর্তমান মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর মোহাম্মদ মকসুদ মালিকের সাথে। মকসুদ মালিক, যেখানটায় ছিলাম যে আমার একটা উদাহরণ মনে পড়ছিল যে এই যে যেটা বলে শেষ করলাম, মাত্রই শেষ করলেন আপনি, যে একটা স্বপ্নের জগতে বিচরণ করছি সোশ্যাল মিডিয়াতে, ভার্চুয়াল জগতে, যেটার সাথে বাস্তবতার মিল নেই, এবং সেখানে এই যে অন্তর্মুখী হয়ে যাচ্ছি আমি, বাস্তব জগতের মানুষের সাথে কানেক্ট করছি না, ভার্চুয়াল জগতের মানুষের সাথে কানেক্ট করছি। এখন এআই এর সাথে কথা বলার ব্যাপারে অনেকে খুব ইন্টারেস্টেড এবং বলে যে ও আমার কথা বোঝে এবং আমি খুব কমফোর্টেবল ফিল করি এআই এর সাথে কথা বলতে। এর আগে বেশ কিছুদিন আগেও কিছু গেমস ছিল যেগুলো এরকম মানে খুব আত্মবিধ্বংসী ধরনের কোনো পরিণতির দিকে নিয়ে যেত। সেই ধরনের গেমসে আসক্ত হয়ে যাওয়া বা সেই ধরনের গেমসের মধ্যে থাকা, এটাও কিন্তু এর একটা উদাহরণ, যেটা একেবারেই কাম্য নয়, তাই না? এআই এর সাথে আমি কথা বলছি, আমি মানুষ খুঁজছি না, এবং এআই আমাকে কোনো না কোনো বুদ্ধি দিল, সেখান থেকে আমি আত্মহত্যা পর্যন্ত করে নিলাম। এটাই, যে তার মানে হচ্ছে যে আমাদের প্রক্রিয়াগত দিক থেকে, সায়েন্সের দিক থেকে, সিস্টেমের দিক থেকে বিষয়গুলো হয়তোবা পজিটিভলি ইউটিলাইজের অনেক ওয়ে আউট রয়েছে। এখন সেইখানে হয়তোবা আমাদের অনেক কাজ করার রয়েছে, কারণ আমাদের মানে যারা কৈশোরকালীন সময়টা পার করে তাদের নিজেদের মাঝেও তো অনেক ধরনের মেন্টাল হেলথ বা আদার্স ইস্যু থাকে, সেগুলার সমাধানের জন্য তাদের হয়তোবা স্কোপ গুলো অনেক সময় থাকে না, এবং তারা যে এই ধরনের মানে যুক্ত হওয়াটা একটা সময় তার জীবনে নেগেটিভ কনসিকুয়েন্স আনতে পারে, এই ধরনের কথাবার্তাগুলো, সচেতনামূলক বিষয়গুলো আসলে আমাদের একাডেমিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমার কাছে কাজ করতে গিয়ে মনে হয় যেখানে অনেক রিচ করা যায় এই টিনেজারদেরকে, তাদের জন্য সেখানে আসলে এটার অনেক বেশি ধরনের আলোচনা প্রয়োজন রয়েছে। এবং বেশিরভাগ কিন্তু টিনেজাররাই এই ধরনের সমস্যার মধ্যে পড়ে। হ্যাঁ, তারা যখন কাউকে খুঁজে পায় না তখন তারা কোনো চ্যাটবটের সাথে কথা বলে, গেমস এর সাথে যুক্ত হয়, পিয়ার হিসেবে যাদেরকে পাচ্ছে, যাদের কাছ থেকে সামান্য ভ্যালিডেশন পাচ্ছে, তারই সঙ্গে সে গেট অ্যালং করছে, এবং সে আসলে যেরকমই ইনভাইটেশন তাকে দেয়, সেখানে ড্রাগের ইনভাইটেশন হলেও সে সেখানে চলে যাচ্ছে, না বলতে পারছে না। এইটা সবচেয়ে বড় কথা, যেটা বলেছে যে তার আত্মবিশ্বাসের জায়গায় এমন একটা জায়গায় চলে যায়, সে ভাবে যে তার পেয়ার যারা রয়েছে তাদেরকে আমার কোনোভাবে না বলা যাবে না, কিন্তু না বলা শেখাটাও কিন্তু একটা সোশ্যাল স্কিল আমরা বলি, এটা শিখতে হয়। কিন্তু আমি এই অবস্থানে এসেও কিন্তু আমরা অনেক সময় নিজেরাও সাফার করে বলি যে আমি না বলতে পারি না। তো আমাদের সমাজ ব্যবস্থা অনেক সময় ছোটবেলা থেকে শেখানো হয় যে বড়দের অথবা তোমাকে যখন কেউ কিছু বলবে, এই না বলাটা সঠিক নয়। আমাদের এই বীজটা বপন হয় কিন্তু অনেক আর্লি স্টেজে, স্পেশালি বড়দের ক্ষেত্রে। ছোটরা কখনো না বলবে না, যেটা বলবে মেনে নিতে হবে। মেনে নেওয়ার মনে নেওয়ার মধ্যে তো পার্থক্য আছে। আমরা এই বাধ্যবাধকতাগুলো আমাদের মনে হয় যে কালচারাল প্র্যাকটিসের জায়গায় একটা সময় মনে হয় যে ভালো, কিন্তু আপনারই সন্তান যখন একটা সময় এই ধরনের নেগেটিভ কনসিকুয়েন্সকে না করতে পারছে না, তখন কিন্তু ওনারাই সাফার হয়ে আমাদের কাছে তখন আসে, তখন দুঃখ প্রকাশ করে, মন খারাপ হয় যে আমি আমার বাচ্চাটাকে না বলাটা শেখানো দরকার ছিল। মানে আমরা তো বলি যে সাধারণত যে আমার একটা নিজস্বতা আছে, গণ্ডি, এই গণ্ডির ভিতরে আসলে আমি কাকে না বলবো আর কাকে হ্যাঁ বলবো, কাকে আসতে দিব কাকে আসতে দিব না, এইটা আসলে অনেক আর্লি স্টেজ থেকে আমাদের পরিষ্কার ধারণাটা থাকতে হয়। সেটা শুধু ইন প্রেজেন্স না, এখন যেহেতু সাইবার জগতের বিষয় রয়েছে, একটা আমাদের প্রচলিত একটা গল্প আছে সাইবারিয়ানে, যে আননোন ফেস, মানে বাইরের দেশে তো অনেকে প্যাট কুকুর হিসাবে পালে, তো দুটা কুকুর এমনি গল্প করছে, ওরা খুব জলি মাইন্ডে গল্প করছে যে ওদের ফেসবুক আইডি আছে, এবং হ্যাঁ তাদের আইডি আছে, এবং একজন খুব প্রাউডলি বলছে যে আমার অনেক ফলোয়ার আছে। তো আরেকজনের মন খারাপ হয়ে গেল যে আমার তো নাই। তো সে বলল তুমি তোমার আইডিতে কিসের ছবি দিয়েছো? সে বলছে কেন, একটা যে মন খারাপ কম ফলোয়ার, সে বলছে না আমি ডগি আমার ছবিটাই তো দিয়েছি। তো তাহলে তোমার ফলোয়ার হবে কিভাবে? সে বলছে আমার কি ছবি দিয়েছে জানো? বলে আমি একজন প্রিন্সের ছবি দিয়েছি। প্রিন্সের ছবি দিয়েছে বলে ওইখান থেকে তো দেখছে না যে আমি একটা প্যাট,
যে দেখছে আমার ছবিটা দেখছে, আমরা এটা নেগেটিভলি বলছি না, মানে সেন্সটা বলছি যে সে যে তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, সে ভাবছে সে একজন প্রিন্স। মানে ফেক যেটাকে আমরা যে বলছিলাম যে আমরা কিন্তু এই ফেক নেগেটিভিটির শিকার হই, আমরা কিন্তু অ্যাবিউজ হই, যেটা এখন এটা অনেক বড় একটা বিষয় যে অনলাইন সেফটি করাটা কিন্তু অনেক বেশি জরুরি, বিশেষ করে এই পিয়ার প্রেশার এবং পিয়ার গ্রুপের মধ্যে যুক্ত হয়ে এমন অনেক কিছুতে যুক্ত হয়ে যাচ্ছে ক্রাইম ইন এ সেন্স, কারণ আইন তো সবার জন্য সমান হবে। তো দেখা যায় যে বুলিং বা আদার্স যখন করেছে, সাইবার ক্রাইম নিয়ে কাজ করে, যেটা সেখানে কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, এবং এটা খুবই দুঃখজনক যে যে অপরাধী ইন এ সেন্স করেছে এবং যার বিরুদ্ধে করেছে দুজনেই চাইল্ড। কারণ সে যখন তাকে সে বলে আমি তো আইন কানুন কিছু জানি না, কারণ আমি ওই পেয়ার প্রেশারে পড়ে আমি তাকে বুলি করেছি অথবা নেগেটিভ কিছু বলেছি। কিন্তু আপনি একজন চাইল্ডকে তো আর আমরা পারপেট্রর বলি না, কারণ এটা তো আবার ভিন্ন বিষয়, কিন্তু সে তো অপরাধী হিসাবে যুক্ত হয়ে যাচ্ছে। অপরাধের ধরন বা বিচার সেটা তো ভিন্ন বিষয়, আইন আলাদা রয়েছে শিশুদের জন্য, শিশু আইন কথার কথা। কিন্তু আপনি দেখেন এই যে না বুঝে না জেনে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেটার জন্য কিন্তু সেফটি সিকিউরিটি যে বলছি যে সাইবার জগৎ ইটসেলফ এটা নেগেটিভ হবে না যদি আমরা পজিটিভলি ইউজ করতে পারি। তাহলে আমাদেরও এই বয়সের বাচ্চাদেরকে কিভাবে সেফলি সেই জিনিসগুলো ইউজ করতে হবে, কখন না বলতে হবে, কখন বাটনের লাইক দিব কি দিব না। কারণ আপনি যখন একটা কিছুকে পুশ করে ফেলেন অনলাইন সাইবার জগতের যে রুলস, আপনি এটার কখনো ভ্যানিশ করতে পারবেন। অনেকে বলে আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু প্রযুক্তি এমন জায়গায় গেছে সেটাকে আবার মানে রিভাইভ করতে পারে। তাহলে আমাদের এটা কিন্তু শুধু যে মানে আপনি যখন বলছিলেন আমার এটাই হঠাৎ করে মাথায় আসলো যে শুধু যে এই বাচ্চারা এর মধ্যে পড়ছে তা কিন্তু না, আমরাও প্রতিনিয়ত পড়ছি, আমরা বড়রা পড়ছি, কারণ এত বেশি ফেক নিউজ আসতে থাকে। আমরা কিন্তু বুঝতে পারি না যে সবটা আমরা বুঝে উঠতে পারি না যে কোন নিউজটা আমরা একসেপ্ট করব, কোন নিউজটা একসেপ্ট করব না। বেশ কিছুদিন আগে এরকম মানে আমি আমার ফ্যামিলিতে একটা ঘটনা ঘটেছে এরকম, যে খুব রাত করে আমাকে ফোন করলো যে আচ্ছা শোনো, আজকে কিন্তু রাতে ভূমিকম্প হবে, এরকম নিউজ এসছে। হ্যাঁ, এবং যিনি দেখে বলেছেন তিনি বেশ বয়সী একজন মানুষ, তার এটা যে মানে সোর্সটা কতটুকু অথেন্টিক সেটা চেক করবার সেই স্কিলটা নেই, এবং তিনি সারা রাত সেদিন ঘুমাননি। আমরা যেটা বলছি যে আমাদের যে বয়সের যে জায়গায় এসে আমরা পৌঁছেছি, আমাদের সময় পেয়ার প্রেশারটা ছিল আমরা বলছি অফলাইন। হ্যাঁ, যে আমরা তারপরেও একটা সমাধানের জায়গা থাকতো যে পেয়ার প্রেশারের ফলে আমি হয়তোবা নেগেটিভ কিছু করেছি, তাকে কিন্তু শনাক্ত করা যেত। মানে আমার বন্ধু, কাছের মানুষ, অভিভাবকরা সেটাকে সংশোধনের জায়গায় আনা, বা স্কুল অথরিটি যদি থাকতো সেখানে যদি পেয়ার প্রেশারের ফলে নেগেটিভ কিছু করতো, সেটা সমাধানের কিন্তু একটা ওয়ে আউট হতো। কিন্তু ওই যে বলছি এখন যুক্ত হয়েছে সাইবার জগৎ, সেটাই সেইখানে আপনি পৃথিবীর কোন কোনায় বসে কে আপনার পেয়ার এবং কে কিভাবে আপনাকে মিসইউজ করছে, সেটা যদি আপনি ভিক্টিমাইজ হয়ে যান, সেটা রিমিডি কিন্তু খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এবং এটা কি ধরনের একটা এংজাইটি ক্রিয়েট করলো, যিনি বয়স্ক ভদ্রলোক তিনি সারা রাত ঘুমাতে পারলেন না টেনশনে, এবং তিনি একাই নন, আরো কিছু মানুষ যারা এই খবরগুলো দেখেছে, এই খবরটি দেখেছে, তাদের বেশিরভাগেরই কিন্তু পুরোটা রাত কাটলো অতটা টেনশনের মধ্যে, এবং তারপর সকালবেলা উঠবার পর তার নিজের মনে হতে থাকলো আমি কিরকম একটা বোকা বনে গেলাম, তাই না? সেটাই যে সোশ্যাল মিডিয়া আসলে তো আছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে এটার প্রপার ব্যবহার সেইটা জানাটা প্রয়োজন। এবং সেফ ইন্টারনেট ইউজ এবং ডিভাইসেরও সেফ ইউজ, ফেক নোটিফিকেশন সেগুলাকে কিভাবে বোঝা যাবে। ওই যে বলছেন এআই কথার কথা, আমার যদি সেইটার প্রপার ইউটিলাইজ করে আমি ফেক গুলোকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে তো সেটা পজিটিভ। তার মানে আমরা শুরু যেটা করেছিলাম যে পেয়ার প্রেশার শব্দটা ইটসেলফ নট এ নেগেটিভ, কিন্তু এটার ইউটিলাইজেশন আমরা যদি ইন্টারনেটের জগৎটাকে বলি আমরা, কারণ যুগের সাথে আপনাকে যেতে হবে, কিন্তু তাহলে আমাদের এটা সেফ ওয়েতে সেই জায়গাটাকে করা। এবং আমাদের বলছি সবাই তো রিস্ক জোনে রয়েছে, কিন্তু দেখা যায় যে বিশেষ করে 10 থেকে 18 বছর বা 20 বছরের যে আমাদের বয়সের যে রেঞ্জ আছে, আমাদের যুক্তি বুদ্ধি বিবেচনার বিষয়গুলোর চেয়ে আমাদের আবেগ অনেক বেশি কাজ করে সেখানে, ফলে আবেগ তাড়িত হয়ে তারা যুক্তি বুদ্ধির কাছ থেকে দূরে সরে যায়। তাহলে এটা একটা বড় গ্রুপ আমাদের সোসাইটিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে টিনেজারের কোটি কোটি রয়েছে, তাই না? তো তাদের এই বিষয়টাকে কিন্তু আমাদের বিবেচনার মধ্যে আনলে, তারা যদি এই জিনিসগুলো সেফলি
শিখে ফেলতে পারে, তাহলে তারা কিন্তু আর একটা বড় অংশকে রিচ করতে পারবে। কারণ তারাই তো, আমরা বলি না যে আজকের ওরাই তো আমাদের নেক্সট প্রজন্ম। তার মানে আমরা প্রযুক্তি, মানে একসময় তো প্রযুক্তিবিহীন পেয়ারের একটা চাপ ছিল, আর প্রযুক্তিগত যেটা, দুটো একসাথে হয়ে ভার্নারেবিলিটি কিন্তু বাড়ছে। এবং আজকে যে জিনিসটা আপনারা ইনক্লুড করেছেন যে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু মেন্টাল হেলথের বেসিক যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু এই দুইটা বিষয় অবশ্যই প্রভাবিত করে। এবং আমি যে জিনিসগুলো বলেছি এটার সাথে কানেক্টেড রয়েছে। এক্স্যাক্টলি। আরেকটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আবার কথা হবে। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এসেছে বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে মোহাম্মদ মুকসুদ মালিকের সঙ্গে পিয়ার প্রেসার ও সোশ্যাল মিডিয়ার প্রভাব বর্তমান মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর। এবার যদি আসি এই দিকটাতে, যে আপনি যেমন বললেন যে একটা বিশেষ বয়সে ভালনারেবিলিটি বেশি থাকে এবং তারা আসলেই বেশ ভালনারেবল অবস্থায় আছে এই যে সোশ্যাল মিডিয়া এবং পিয়ার প্রেসারের এই প্রভাবের কারণে। তো শুধু কি বয়সটাই আসলে মানে একটা নিয়ামক এই ধরনের বিষয়গুলোতে প্রভাবিত হওয়ার, নাকি ব্যক্তিত্বের ধরনও এখানে কোনো ভূমিকা রাখে? আসলে আমরা যদি বলে থাকি যে ব্যক্তিত্বের ধরনের মধ্যে প্রভাব কিন্তু অনেক কিছুই ফেলে, যেমন সাইকোসোশ্যাল ফ্যাক্টর কিন্তু আছে। আমরা যদি এখানে বলি, আমাদের যে সাবজেক্ট আছে যে পেয়ার প্রেসার এবং সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো রয়েছে, সেইখান থেকে ধরে নেন অ্যাজ এন অ্যাডাল্ট আপনি কিন্তু আপনার যুক্তি বুদ্ধি বিবেচনা দিয়ে এবং যে স্টেজ পার হয়ে এসছেন, আপনাকে কোনো একটা কিছু প্রভাবিত করতে চাইলে সেটার বেশ সহজ হবে না হয়তোবা, যদি আপনি সচেতন থাকেন কথার কথা, এবং আপনার ব্রেন যুক্তি বুদ্ধি দিয়ে অনেক কিছু হয়তোবা কনসার্ন করবে। আমাদের যেটা হয় এই বয়সে, টিনেজের বয়সে, তো আমাদের শুধুমাত্র দেহের পরিবর্তন হয় না, মনের পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জ হয়, তাই না? এখন আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে এই সময় কিন্তু আমাদের টিনেজারদের পরিবারের আপনজনের কাছ থেকে কানেকশনটা একটু ছুটে যায়, মানে তারা তাদের প্রাইভেসি দিয়ে শুরু করে, এটা ন্যাচারাল। কিন্তু সেইখান থেকে এইটাকে আমরা প্রপার হ্যান্ডেল করতে পারি না বলে এই প্রাইভেসি নিয়ে অভিভাবক এবং এই চাইল্ডদের সাথে যখন ইস্যুগুলো তৈরি হয়, তখনই কিন্তু তাদের মধ্যে কিছু গ্যাপ তৈরি হওয়া শুরু করে। তারা এগুলোকে, আমরা বলতে পারি, তারা এগুলোকে উইথড্র করে, মানে তারা এগুলো প্রকাশ করে না অনেক কিছু, কারণ তার তো কানেকশনটা ছুটে যাচ্ছে। ফলে সাইকোলজিক্যালি সে তার মতো করে অনেক কিছু তৈরি করতে শুরু করে, আর তার তো পরিবর্তনের কিছু বিষয় রয়েছে ফ্যাক্টর, এবং তার পরিবার যদি সেইভাবে বলা হয় কানেকশনটা যদি আমরা সিকিউর, যদি অ্যাটাচমেন্ট ইস্যুগুলো না থাকে, তখন তো সে বাইরের সাথে প্রভাবিত হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পারিবারিক বন্ধন বা অ্যাটাচমেন্ট সেটা যদি সুদৃঢ় এবং সেফ না হয়, তাহলেই তখন বাইরের মানুষের সাথে বন্ডিংটা বাড়তে থাকে এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। পেয়ারকে গুরুত্ব দিবে, কারণ ওই যে আমরা বলছিলাম যে নিউরোসায়েন্স বলছে যে সে সোশ্যাল রিজেকশনের ভয়টা তৈরি হয়। তারপর আমি যখন পরিবার থেকে রিজেক্ট হচ্ছি, কোনোভাবে সে সেটাকে তৈরি করেছে, পরিবার তাকে বের করে দেয় না, এটা তো তার ওন একটা ধারণা থেকে যে আমি সেখানে গ্রহণযোগ্য না, আমাকে কেউ ভালোবাসছে না, তখন সে যার কাছে যাচ্ছে সে যা বলছে সেটাই তার কাছে ভালো লাগছে। এরপরে আমরা যেটা অনেকে এখন, যেহেতু সাইকিয়াট্রিকও আমাদের সাথে খুবই অতপ্রতভাবে কাজ করেন, ওনারা তো ওনাদের মধ্যে ডায়াগনোসিস করেন, হয়তো আমরা এটাকে বলি যে তাদের আচরণগত একটা উচ্ছৃঙ্খলতা দেখা দেয়, কন্ডাক্ট ডিসঅর্ডার নামে তারা সেটাকে ইয়ে করে। মা বাবা তো আসলে এত কিছু বুঝতে পারেন, তারা তাদের পরিবর্তনগুলো দেখে এইভাবে যে আগে ও প্রশান্ত ছিল, এখন মারতে আসে, এখন ছিনিয়ে নিতে চায়, এখন না দিলে ভাঙচুর করছে, নানা ধরনের ইস্যু কিন্তু তৈরি হচ্ছে। কারণ আমরা অনেক সময় বলি এটা অনেক ধরনের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট একটা পর্যায় পর্যন্ত ম্যানেজেবল হয়তোবা মানুষজন করতে পারে তার পরিবারের সাপোর্ট, ইন্টারনাল পাওয়ার দিয়ে, কিন্তু যখন আমরা এগ্রিভেশন বলি, বেড়ে যায় কোনো অন্য আদার্স কারণে, তখন কিন্তু সেটা প্রকাশিত হয়ে যায়। মানে এই যে আমরা বলছি তার আচরণগত বিষয়টা এত বিকট আকারে হয়তোবা ছিল না, কিন্তু তার এই ধরনের বিহেভিয়ারটার পিছনে ওই যে তার চাওয়া পাওয়া, যারা তাকে উদ্দীপিত করছে, মনে করেন যে তার পেয়ারের হয়তো বা একটা আইফোন আছে, সেটার দাম 1 লাখ টাকা, সেও বলছে তুইও চা দিবে, আমি কিন্তু এইভাবে নিছি আমার। এখন তার ভিতরে হয়তো বা সরাসরি কন্ডাক্ট ডিসঅর্ডার অথবা উচ্ছৃঙ্খল আচরণে কোনো কিছু ছিল না, কিন্তু এই প্রাপ্তি সে আরেকজন পেয়েছে, আমি কেন পাবো না, আস্তে আস্তে সেও কিন্তু ডাইভার্ট হতে পারে, কারণ সাইকোলজিক্যালি তখন সে আর স্ট্যাবল হয়তো বা থাকবে না।
তাহলে আমাদের অনেক ধরনের কজ কিন্তু এই জিনিসগুলোকে প্রভাবিত করছে। একমাত্র নাও হতে পারে, কিন্তু অন্য অনেকগুলোর সাথে এটা যখন যুক্ত হয়ে যায়, স্পেশালি পেয়ারের এই ধরনের নেগেটিভ ইস্যুগুলো, এগুলো কিন্তু অনেক বেশি ভার্নারেবল হয়, এবং তারা ওই গ্রুপটা তাদের এই কাজগুলো কথাবার্তাগুলো হয়তো এই রিলেটেডই হয়। ওইখানে যে নীতি, ওই যে আমরা বলছি পেয়ারের পজিটিভ হতো, যদি এর মাঝে কোনো একটা পেয়ার পার্সন যদি তাকে নীতি নৈতিকতা কথাগুলো বলতো, সেও যদি তাকে বলতো যে না আমি মা বাবার সাথে এটা করতে পারি না, কিন্তু সে তো না বলাটা পারে না, তাহলে আলটিমেটলি গিয়ে কিন্তু সেও বিহেভিয়ারের জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মা বাবার সাথে ওই যে বলেছে, মা বাবার আচরণ দেখে বিরক্ত হয়ে যায়, কানেকশন যাও ছিল তাও ছুটে যায়। সো আমাদের একসময় ইন পার্সনের সেই জায়গাটা একটা সময় নিয়ে আমাদের দেখা সাক্ষাৎ হতো, স্কুলে, কোচিং এ, খেলার মাঠে, কিন্তু সাইবার জগতের কিন্তু সেটার কোনো টাইম লিমিটেশন নাই। সারা রাত জেগে বাচ্চা যদি এই ধরনের পেয়ার, আপনি যেটা বলছেন গেমস বলি, আদার্স বলি, সেখানে যুক্ত হয়ে কি করছে না করছে, মা বাবা যদি সেইভাবে খেয়াল করতে না পারে, তাহলে তো ড্যামেজটা অনেক বেশি হেভিলি হতে পারে। এবং বাচ্চাদের কাছে আসলে ডিভাইস থাকে এখন, ডিভাইস দেওয়া হয় 13-14 বা 10-11-12 বছর থেকেই তারা ডিভাইস পায় এবং সঙ্গে রাখতে পারে। এবং এই ক্ষেত্রেই আমাদের কাছে যখন এই ডিভাইস সংক্রান্ত বিষয়ে যখন চিলড্রেনদেরকে নিয়ে আসা হয়, তখন মা বাবাকে যে প্রশ্ন করলে যে কেন দিয়েছিলেন, এবার ও না দিলে হতো না, অনেক ধরনের ওর বন্ধুদেরও আছে, সবার আছে, এই জিনিসগুলাই কিন্তু আসে পেয়ারের প্রেসারের পরেই, মানে সে পড়েছে, কিন্তু এটা হ্যান্ডেল করার ওয়ে কিন্তু আমরা বলি সাধারণত, যে আপনি পার্সোনালিটির বিষয়ে বলছেন, 6 থেকে 12 বছরের চাইল্ডকে আপনি যেভাবে স্ট্রাকচার করতে পারবেন, এটা সায়েন্টিফিক ওয়েতে এটার বর্ণনা রয়েছে। আপনি 12, 13, 14 বছরের বাচ্চাদের যেহেতু তাদের অনেক ধরনের চেঞ্জেস হয়ে যায়, তখন কিন্তু আপনার স্ট্রাকচার করা কঠিন হয়ে যায়, কারণ তখন সে, আমরা বলি আউট অফ ইন এসেন্স কন্ট্রোল, কারণ সে তার নিজস্বতাটাকে নেগেটিভলি হলে নেগেটিভলি দেখতে চাইবে। কিন্তু আমরা বলছি না যে আমি 6 থেকে 12 বছর চাপিয়ে দিব, কারণ ওই সময় চাইল্ড ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে তাকে হ্যান্ডেল করাটা মা বাবার জন্য অনেক বেশি সহজ হয়, এবং সেও কোঅপারেশন করে, কারণ হরমোনাল বা আদার চেঞ্জেস গুলো অথবা অ্যাডোলেসেন্সের যে ক্রাইসিস গুলো, সেটা হয়তো বা সেই মুহূর্তে আসে না। আমাদের এখানে ওই বলছেন রাইটলি যে এটা আসলে 13, 14, 15 বছরের বাচ্চাদের এই ইস্যুগুলো নিয়ে আমাদের কাছে কিন্তু আসে, যখন তাদের এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সো আমাদের বিষয় হচ্ছে যে পজিটিভ নেগেটিভ সব ক্ষেত্রেই রয়েছে। আমাদের পিয়ার প্রেসার যেমন পজিটিভ আছে, আপনি যেমন বলেছেন, তাই না? তো সেটা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এইখানেও কিন্তু এটাই বন্ধু নির্বাচন করাটা প্রয়োজন, যে আসল বন্ধু কে আছে। মা বাবা তো প্রথমত আমাদের কাছে বাচ্চাদের অভিযোগ হচ্ছে আমাকে কোনো বন্ধুর সাথে যেতে দেয় না, বন্ধু তৈরি করতে দেয় না, মানে কে খারাপ, এটা বাঁচতে বাঁচতে আমার আর কোনো বন্ধু নাই। কিন্তু বন্ধু বাছাই করাটা কিন্তু একটা সোশ্যাল স্কিল, পরবর্তী জীবনে তারই সেই স্কিলটা থাকা প্রয়োজন, সে তাকে বন্ধু বাছাই করে দেবে না কেউ, কিন্তু সে ভালো মন্দ বুঝতে পারবে কখন, যখন সে এক্সপ্লোর করবে। তো এটাও কিন্তু পেয়ারের এই জায়গাটা শুরু, যে বন্ধু বাছাইয়ের বিষয়গুলো কিন্তু মা বাবাকে, অভিভাবককেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়, কারণ মিশতে না পারলে তো সে বুঝতে পারবে না চ্যালেঞ্জ কোথায়, ভালো কোনটা, মন্দ কোনটা। এই ভালো মন্দ বোঝার জন্য আমাদের পেয়ারের মানে এক্সারসাইজ বা তাদেরকে এক্সপ্লোর করার জায়গাটা কিন্তু আমাদের সুন্দর করেই দিতে হবে, ভালো মন্দ আমাদেরকে জানিয়ে দিতে হবে। নীতি নৈতিকতার বিষয়গুলো আমরা নিজেদের প্র্যাকটিস যেমন করতে হবে, বাচ্চাদেরকে সেই জিনিসগুলো করতে হবে। কখন সে না বলবে, আমরা মা বাবারাও কিন্তু না বললে বলি কি, অনেক সময় বলি আমরা যে ও বেয়াদব, না শুধু না বলে, কিন্তু না বলাটা যে একটা স্কিল। আমরা এগ্রি ডিসএগ্রিমেন্টের অন্যদিন হয়তো আপনাদের আলোচনার বিষয় থাকতে পারে চাইল্ড ডেভেলপমেন্টের, তো শিশুরা আমরা আমাদের একটা সময় এগ্রি ডিসএগ্রিমেন্টের একটা বয়স কিন্তু থাকে, তার মানে সে এগ্রি নাও করতে পারে, এটা কিন্তু কখনো কখনো অনেক ভালো একটা কোয়ালিটি যে আমি না বলতে পারি। এটা এই ক্ষেত্রে আমরা আজকে যা আলোচনা করেছি, একমাত্র সে যদি না বলতে পারতো, তাহলে পেয়ার তার জন্য কিন্তু কোনো হুমকি হবে না, কখন আমি না বলতে বলবো সেটা সে জেনে যাবে। এক্স্যাক্টলি। আরেকটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আমরা একটু জানবো যে এই সব প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারি কিভাবে। দর্শক, একটা বিরতি নেব, আবার সঙ্গেই থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে পিয়ার প্রেসার ও সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং বর্তমান মানসিক স্বাস্থ্য। এই বিষয়ে কথা বলছেন কাউন্সিলর মোহাম্মদ মকসুদ মালেক। এবার তাহলে আমরা যদি আসি যে এই যে প্রভাবগুলো নিয়ে আমরা কথা বলেছি, খুব মানে গুরুতর, বেশিরভাগ প্রভাবই আসলে খুবই গুরুতর এবং নেতিবাচক। এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকবার জন্য কি করা যেতে পারে?
আমরা যদি বলি মানে সাইবার জগতে যুক্ত হওয়া শিশু এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে খুবই নর্মাল ইন এ সেন্স। আমরা যদি জি। বলি তাকে যুক্ত তো হতে হবে। করোনার সময় থেকে একটা ট্রেন্ডই শুরু হয়ে গেছে যে আমরা অনলাইনে ক্লাস থেকে শুরু করে অনেক কিছুতে যুক্ত হয়েছে। অফিসও আমরা কিন্তু হোম অফিস করেছি, তাই না? তাহলে আমরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারবো না। আমরা প্রথম থেকে বলছি। কিন্তু এটা সুরক্ষা দরকার আছে। তাহলে আমরা অনেক কিছুরই সুরক্ষা কিন্তু আমরা বলি যে আসলে ঘর থেকেই শুরু করতে হয়। মানে আমাদের বড় হওয়াটার অনেক বিষয় কিন্তু শুরু হয় আমাদের ঘরের ভিতর থেকে, আমাদের জানা বোঝা অনেক কিছু। তাহলে আমরা কিন্তু একটা চাইল্ড তার হাত মুভমেন্ট করতে পারছে, ৫-৬ মাস হয়েছে, আমরা তখনও তার হাতে একটা মোবাইল দিয়ে সে যখন হাত নাড়ে নাড়ে একটু আমরা খুব খুশি হই যে আমার ও দেখে খুশি আছে, আনন্দে আছে। বা আরেকটু বড় হলে কি করছি, ওকে দিয়ে খাওয়াচ্ছি আমরা, মানে তাকে অভ্যস্ত করছি। তাহলে একটা হচ্ছে অভ্যস্ততা থেকেই কিন্তু আমার একটা নির্ভরতাও তৈরি হয়ে যায়, মানে এর বাইরে মনে হয় আর কিছু নাই, তাই না? তার মানে যখন আমরা এই ডিভাইস রিলেটেড ইস্যুগুলোতে যুক্ত করছি চিলড্রেনকে, তাহলে আমাদের বয়সগুলো অভিভাবককেই খেয়াল করতে হবে যে কখন আমি তাকে একটা মোবাইল দিব, অ্যান্ড্রয়েড যেটাকে বলা হয়, নাকি আমি তাকে বাটন মোবাইল দিব। ব্যবহারটা আসলে নিরাপত্তার জন্য হলে তো তার অ্যান্ড্রয়েডের দরকার নাই, যে আমি সে আমাকে ফোন করবে, স্কুলে যাবে, পড়ালেখার জন্য আমি কি তাকে ওই ৭-৮ বছর বয়সে একটা আলাদা মোবাইল কিনে দেবো, নাকি আমার মোবাইলটা রেশনিং করে দিব? ঠিক আছে। আমি যখন দোকানে যাই আমার বাচ্চার জন্য যখন একটা মোবাইল কিনতে চাই, তখন আমরা তাকে জিজ্ঞেস করি দোকানদারকে যে কি কি ফ্যাসিলিটি আছে। আর বাচ্চারাও তো এখন অনেক বেশি জানে, তাদের গুগল সার্চ করে তারা নিজেরা প্রিপারেশন নিয়ে যায়, তারা কি কি ফ্যাসিলিটি আছে সেটা বরং আরো বেশি বলে, এবং সেগুলা চায় যে তাহলে এই মোবাইল এটা নাই, আমাকে ওইটা কিনে দাও। কিন্তু একজন অভিভাবক হিসাবে আপনি কি কখনো গিয়ে বলি যে আমার বাচ্চাটাকে যে মোবাইলটা দিব, তার জন্য সেফটি সিকিউরিটি করতে হলে মোবাইলের জন্য কি করতে হয়? মানে সে এমন কিছু আছে যে নিষিদ্ধ একটা ইয়ের মধ্যে যাবে না, সাইটে যাবে না সে, বা সে কোথায় কোথায় গেছে আমি কিভাবে বুঝতে পারবো? আমরা কি এই সিকিউরিটিটা সেফটিটা জেনে কি আমরা নেই কিনা? সেটা কিন্তু আমরা করি না, বরং কি ফ্যাসিলিটি আছে করি। তার মানে অভিভাবকরা যখন আমরা বলি এরকম ঘটনা নিয়ে যখন আসে, বলে আমি তো এগুলো বুঝি না। প্রথম কথা হচ্ছে আমাকে সারেন্ডার করা যাবে না, বুঝতে হবে, আমাকে যুক্ত হতে হবে, অথবা ওয়ে আউট গুলো তৈরি করতে হবে। মানে অভিভাবকদেরও নিজেদের আপডেট করতে করতে থাকা হবে প্রয়োজন। সেই আমি জায়গা জানি না থেকে। বলে আসলে সেই দায়ের ভারটা ছেড়ে দিলে হবে না, চলবে না। চলবে না। কারণ শিশুরা তো তাদের লার্নিংটা ভিন্ন, আর আমরা বড়দের লার্নিং তো ভিন্ন। তাহলে এরপরের দায়িত্ব হচ্ছে যে আসলে সে কিভাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা পুলিশিং না, ফ্রেন্ডলি ওয়েতে তার সাথে জেনে বুঝেই আমাদের সেখানে ডিসকাশন করা, এবং পজিটিভ নেগেটিভ, এবং সে কোন বাউন্ডারিটুকু মেনটেন করবে, না করলে কি ধরনের বিপদ হতে পারে। সাইবার জগতের এই ধরনের বিষয়গুলো তার বোঝার বয়স উপযোগী করে কিন্তু আমাদেরকে ইনফরমেশনগুলো দিতে হবে। পিয়ার প্রেশার, বন্ধু সিলেকশন, কাদের সাথে সে যুক্ত হচ্ছে, স্টপ করে না দিয়ে বরং সেইখানে কিভাবে পজিটিভলি এই পেয়ারের সুবিধাগুলো নেওয়া যায়। বন্ধুর তো নির্বাচন করতে হবে। অনলাইন জগতে গেলে বিপদগুলো কিভাবে আসতে পারে, কারণ আমি তো তখন শুধু দেশের মধ্যে থাকছি না, দেশের বাইরেও চলে যাচ্ছি। আমার প্রলোভন কিভাবে আসতে পারে পেয়ারের কাছ থেকে, বলেন ওরা কয়েন আর্ন করে, তাই না? তারপরে ওরা কিভাবে কারেন্সি আর্ন করে 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 আবার সেগুলো ইনকামের মধ্যে দেখায়। এরকম আমাদের কাছে কেস আসে যে আমি তো ইনকাম করা শিখেছি, খারাপ কি সেটা? কিন্তু এগুলো যে আসলে লিগালি হয়তো বা সেটা গ্রহণযোগ্য না। তাহলে এই বিষয়গুলো আমার আসলে হোম সেটআপে একটা বড় বিষয় আছে। এন্ড দেন আমরা আমাদের চাইল্ড তো যাবে হচ্ছে আরেকটা ইনস্টিটিউশন, হচ্ছে তার স্কুল। এটা একটা বড় জায়গা, সে একটা দিনের বড় সময় সেখানে যাবে। একটু পরিবারের আরেকটু যদি থাকি, আপনি যেটা বলছিলেন যে তাকে পুলিশিং না করে তার সাথে মানে তার কাছে ফ্রেন্ডলি ওয়েতে জানা, এবং সেটা একমাত্র উপায় কিন্তু আসলে অ্যাটাচমেন্ট বাড়ানো, যেটা নিয়ে আপনি শুরুতে বলেছেন যে কানেকশনটা দরকার, কানেকশন দরকার। তার সাথে যদি শুরু থেকে অ্যাটাচমেন্টটা স্ট্রং থাকে, তাহলে সে নিজেই আসলে শেয়ার করবে। কারণ শিশু চায় কি সে মোবাইলটা ইউজ করবে, আমি সেটাকে থামিয়ে না দিয়ে সেটা প্রপার ইউটিলাইজেশন যদি দেই, তাহলে সে কিন্তু রিজেকশন ফিল করবে না, যে বাবা মা সারাক্ষণ দেখছে আমি দেখছি না। এটা দিয়েও কিন্তু শুরু হয়, তোমরা দেখো আমি দেখলে সমস্যা কি। সে কি দেখছে, কোথায় দেখছে, কিভাবে আমরা নিজেদের পক্ষ থেকে কিন্তু তাকে সেই অ্যাড্রেসটা করতে পারি একদম শুরু থেকে। কারণ এটা প্রথম থেকে কিন্তু লাইন আপটা করা দরকার, কখন আমরা দিব, কতক্ষণ দিব, কিভাবে দিব, সেটা একটা বিষয়। আর স্কুলে তো আমাদের মানে আইটি ইস্যুটা এমন ভাবে দেখা যায় যে হয়তো একটা বই আছে, সাবজেক্ট আছে, কিন্তু আমরা যুগের সাথে কিন্তু অনেক দূর এগিয়ে আমাদের এইটা এগিয়ে গেছে আর কি। সো রিস্ক ফ্যাক্টর গুলো কি আছে, সাইবার ক্রাইম, সাইবার ইস্যুগুলো, অনিরাপদ বিষয়গুলো কিভাবে মানুষ ট্র্যাপে পড়ছে, সেটা তার বয়স উপযোগী
ডিসকাশন মুডে বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমেও কিন্তু সেই জিনিসগুলো করতে পারি আমি। হুম। সো একাডেমিক জায়গায় ম্যাটেরিয়াল তৈরি করা এটা হুম। আসলে মানে পলিসিগত ভাবে হলে অনেক বড় ভাবে হয়তো শুরু করা প্রয়োজন রয়েছে। অবশ্যই আমি খুবই আপনার সাথে এটা ইকো করতে চাই যে স্কুল বয়সী বাচ্চাদের মধ্যেই কিন্তু এই সমস্যাগুলো অনেক হয় যে ওরা হয়তো নিজেদের ব্যক্তিগত ছবি কারোর সাথে শেয়ার হুম। করেছে, সেটা পাবলিক হয়ে গেছে এবং সেটা নিয়ে তাদেরকে খুব সাইবার বুলিং থেকে শুরু করে স্কুল বুলি বা মানে সোশ্যালি ফিজিক্যাল যে সোশ্যাল আমাদের ওয়ার্ল্ড, সেখানেও তাদের খুব বুলির শিকার হতে হচ্ছে, ভীষণভাবে হ্যারাস হতে হচ্ছে। তো এই প্রবলেম গুলো কিন্তু তারা পরেই হচ্ছে অসচেতনতার কারণে, তারা জানে না। যখন পেয়ারের বিষয় অন্যরা কিন্তু জেনে যায়, মানে ওর একই লেভেল তো অনেকের সাথে তারা যুক্ত থাকে, তখন কিন্তু সেটা ওর জন্য আরো বেশি হার্মফুল হয় যদি নেগেটিভ কোনো কিছু যে আপনি বলছেন শেয়ারিং বা তার পার্সোনাল কোনো কিছু যদি ওপেন হয়, কনফিডেন্সিয়ালিটি যদি ব্রেক হয়, কারণ সে বলে তখন আমি সবার মাঝে কিভাবে যাব, সবার মাঝে আমাকে সে এইভাবে হ্যারাস করেছে, তখন কিন্তু তার এই ব্যাপ্তিটা অনেক বড় হয়, এই কষ্টটা, এই ডিপ্রেশনটা, মন খারাপের বিষয়টা, তার অনেক সময় গিল্ট ফিলিং গুলো, কারণ তাকে বন্ধু মানে যাকে সে বিশ্বাস করেছে অন্য অনেকের কাছ থেকে না শুনেও সে সেখানে গেছে, সে যখন প্রতারিত করে, বিট্রে করে, তখন তার কষ্টটা কিন্তু অনেক বড় হয়ে যায়। সো এই জন্য পারিবারিক কানেকশনের এই জায়গাগুলো আমাদের হয়তো বাচ্চাদেরকে সেভ করবে, এবং এটা একটা জিনিস ওপেন করা হয়েছে, এটা ক্লোজ ফুললি করা না গেলেও সিকিউরড ওয়েতে যদি আমরা করতে পারি তাহলে এটা সবসময় পজিটিভলি আমরা ইউটিলাইজ করতে পারি। সো স্কুল সেট আপের সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। আরেকটা হচ্ছে যে কিছু কিছু বিষয় থাকে যে আমাদের স্কুল সেট আপ বলি, বাসার সেট আপ বলি, এর পরেও বাচ্চাদের বিশেষ কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে প্রফেশনালের আসলে হেল্পের অনেক সময় প্রয়োজন হতে পারে। এটা যত আর্লি স্টেজে হয়, এটাকে হাইড না করে, অনেক সময় মানসিক স্বাস্থ্য বিষয়টাকেই কিন্তু অনেক সময় নেগেটিভলি আমরা দেখি। এখন এটা অনেক ধরনের প্রোগ্রামের মাধ্যমে সেটা আমরা ভাঙার চেষ্টা হয়তো বা হচ্ছে বিভিন্ন ভাবে, কিন্তু এটার কিন্তু এখনো একটা মানে স্বল্পতা রয়েই গেছে। ফলে যদি তারা নিজেরা ম্যানেজ করতে না পারে, একদম চূড়ান্ত পর্যায়ে না হয়ে অনেক সময় বলে দেখি আমরা পারি কিনা, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যদি আমরা আইডেন্টিফাই করে দেখতে পারি আমাদের পক্ষে সম্ভব না, প্রফেশনাল হেল্প কিন্তু আমরা নিতে পারি। তার মানে এটা একটা সমন্বিত হেল্প নেওয়া আসলে খারাপ কিছু না। ফলে দেখা যাবে যে ওনারা পারিবারিক ভাবে যে সাপোর্টটা দিচ্ছেন, প্রফেশনাল সাপোর্টের ক্ষেত্রে অনেক সময় মা বাবারও অনেক ইনফরমেশন গ্যাপ কিন্তু প্রফেশনাল সাপোর্টের মাধ্যমে হয়ে যায়, যেটাকে আমরা সাইকো এডুকেশন বলি। ফলে দেখা যায় যে একটা নির্ধারিত সময় মা বাবারাই আবার তাকে সুন্দর করে হ্যান্ডেল করতে পারছে, এটা অনেক বেশি সাস্টেইন করে, বলে এটা অনেক বেশি দীর্ঘায়িত হয়, মানে বারবার যে তাকে থেরাপিস্ট আসতেই হবে সেটা না, মা বাবাও সেগুলো ভালো করে জানতে পারলে, বুঝতে পারলে, এবং তারা সমস্যাগুলো নিয়ে কোথায় যাবে, কার কাছে যাবে, সাইবার ক্রাইমের শিকার হলে আসলে এটা যে একটা অপরাধ ঘটে গেছে তার জীবন, তার জন্য আইনি ব্যবস্থা আছে, এই ধরনের অনেক ধরনের ইনফরমেশনও কিন্তু আসলে তারা পেতে পারে, এবং এগুলোও জরুরি কিন্তু, কারণ সব জায়গায় তো আমরা টেকনিক্যালি হয়তো বা আমি সাউন্ড না, কিন্তু টেকনিক্যাল সাউন্ডনেসের জন্য কোথায় আমি যাব, এবং এই ধরনের বিষয়ে ধামাচাপা দিয়ে দিলে বাচ্চাটার জীবনে কিন্তু সেটা একটা ইয়ে হয়, সে অনেক সময় বলে মা বাবা আমার জন্য কিছু করে নাই, কিন্তু আমি তো শুনেছি এটা নাকি ওর বিরুদ্ধে এটা করা যেত। ফলে আমরা অনেক সময় সোশ্যাল অ্যাংজাইটির ফলেও অনেক সময় এটা আমরা নিতে চাই না যে আমার বাচ্চাটাকে আবার সামাজিকভাবে হেয় করা হবে কিনা, বাট এগুলো আসলে এখন হাইড করার কোনো বিষয় না, যত আর্লি স্টেজে আমরা ইন্টারভেন করব, আমরা সেটা নিয়ে ব্যবস্থা নিব, তত বেশি সেখানে একটা পজিটিভ ফলাফল কিন্তু আসতে পারে। কারণ পেয়ার, আমি আজকে যে বয়সে এসেছি, আমার বিভিন্ন বয়সেও পেয়ার ছিল, এখনো আমরা বলি আমার একজন পেয়ার সুপারভাইজার বলি যে আমার মতো কাজ করছে, সেটার যেমন প্রয়োজন রয়েছে, সে যদি আমাকে মিসগাইডেড করে, আমি না বলতে না পারি, এই বয়সেও কিন্তু আমি সাফার করবো। অনলাইন জগতে আমার আপনার চাইল্ডদের একটা সময় চলে আসতেছে, সেটাকে আমরা অস্বীকার করতে পারবো না, অতএব সেটার পজিটিভ ইউটিলাইজেশনটা আমাদেরকে হ্যাপিনেস দিতে পারে, আর এদের সংমিশ্রণ তো অবশ্যই একটা স্ট্রং আমাদেরকে। জি, এবং সর্বোপরি সকলেরই সামাজিক মূল্যবোধ যেটা, সেই মূল্যবোধ বা নীতি নৈতিকতার উন্নয়ন হোক, সেটা আমাদের দিক থেকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, এবং সে বিষয়ে সকলেরই মনোযোগ প্রয়োজন, সেটা পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকলেরই এখানে ভূমিকা রাখার প্রয়োজন। আর নিজের মতো করে হওয়াটাই আসলে মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেস্ট অপশন। অনেক ধন্যবাদ মোহাম্মদ মকসুদ মালেক, আজকে চমৎকার আলোচনার জন্য। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, একেবারেই শেষে আছি আমরা। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আগামী আলোচনায় আমাদের সাথে থাকবেন এই আশা রেখে শেষ করছি আজকের মতো। খোদা হাফেজ।